এটা করলে প্রোফাইল বাড়ে, যেটা একদমই বড় কথা হচ্ছে চালাকি। যে প্রোফাইল ভাই তোমার লেখা থাকবে পেপার পাবলিকেশনে 1 2 3 4 5 6 7 8 করে, হ্যাঁ, একটা বড় লম্বা ফিরিস্তি থাকবে, 3 পাতার সিভি 10 পাতায় দাঁড়াবে, এবং সো অন অ্যান্ড সো ফোর্থ। কিন্তু আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, এটা যেমন একটা মানে বলা যেতে পারে এক ধরনের রিয়ালিটি, বাট এটা একটা পার্শিয়াল ট্রুথের জায়গা। এটা আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যে there are certain writings that we read every day, right? আমরা প্রতিদিন কিছু না কিছু পড়ছি, and they are moving us to think about something else. মানে যেটা আমরা প্রচলিত ধারণা নিয়ে কোনো একটা জিনিস ভাবছিলাম, একটা লেখা অনেক সময় আমাদের বদলে দেয়, যে ও আচ্ছা তাই তো, এইভাবে তো ভাবিনি। এবার সেখানে যে অথর সেটা লিখেছেন তিনি ওপর চালাকি করছেন কি করছেন না, সেটা দেখার থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে কিছু প্রশ্ন আমাদের সামনে ক্লিয়ার হয়ে ওঠে, যে আচ্ছা এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করিনি। ঠিক, আমরা যখন লেখার অ্যাপ্রোচটা নিই, আমাদের দুটো জিনিস থাকে। একটা হচ্ছে আমরা যেটা এগেন পুরোটা রিসার্চ প্রপোজাল হোক, রিসার্চের পুরো জার্নি হোক, আমরা সেই জিনিসটাকে একটা জায়গায় প্রজেক্ট করার চেষ্টা করি, যে দেখুন আমি এই কাজটা করেছি, আমি এই জিনিসগুলো পেয়েছি এবং এইটা আমার বিষয়, এটা আমি বলতে চাই। কিন্তু তার সাথে আরেকটা জিনিস থাকে, যে কথাটা মানে পিনাকিদা খুব ভীষণ ভালোভাবে বললেন, যে আমাদের কাজ অলরেডি আরো জায়গায় হয়ে গেছে, ওয়াই উড ইউ রিড মি? আমি তো মানে এমন বলছি যে তুমি হঠাৎ করে আমার লেখা তুলেই পড়ে বলবে যে এইটা। এবার এইটার জন্য যেটা করতে হয় বলে আমার অন্তত ব্যক্তিগত ধারণা, অন্তত আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি আমার মতে লেখার থেকে লেখা বাড়ে। মানে আমি যদি প্রথম লেখা লিখতে যাই আমার জীবনে, সেটা কোনোদিনই ঠিক জমকালো প্রথমবারই এরিক হবসবম টাইপের ফিল দেবে না, হ্যাঁ, যে বাহ হ্যাঁ কিছু একটা এরকম নিট লেখা। নিজের লেখা নিজের কাছে সব থেকে বিরক্তিকর জিনিস, মানুষ পড়তে চায় না। আমি আমার এমফিল থিসিস এখনো খুলে দেখিনি, হ্যাঁ, মানে আই থিঙ্ক সেটা মানে বুক বার্নিং আমি পছন্দ করি না, কিন্তু আমার থিসিস জ্বালিয়ে দেওয়া হলে আমি যার পর নাই খুশি হব যে একটা কিছুর অস্তিত্ব নেই যেটা আমি চাই না যে সেটা থাকুক, আমার জ্ঞান নিয়ে আমি খুশি। কিন্তু এই জিনিসটার একটা দরকার আছে। এই যে আমি পড়তে চাই না, এটার পেছনে একটা প্রবলেম আছে। প্রবলেমটা এইটা, যখন আমি ফেরত গিয়ে পড়বো, যেটা আমাকে বাধ্য হয়ে এক সময় পড়তে হয়েছে কিছু পাল্টে, বা আমার টিচারই বলেছেন যে এটা তুমি দেখো এখানে কি করছো, বা এটা তুমি কি করছো, বা নিজে একটা চ্যাপ্টার লিখে জমা দিয়েছি, পরে আবার ফেরত দেখে সেটা পড়ছি, সেটা একটা অ্যাসেসমেন্টের কাজ করে যে আগে কতটা বিচ্ছিরি লিখতাম, এখন তার থেকে ক ধাপ এগিয়েছি। ঠিক এইটা হচ্ছে মূল কাজ। এইবার এর সাথে আর একটা জিনিস থাকে, তোমার সুপারভাইজার তোমার কাজ সম্পর্কে জানেন, তুমি তোমার কাজ সম্পর্কে জানো। জেনারেলি আমরা মনে করি যে রিসার্চ হচ্ছে খুব আইসোলেটেড একটা কাজ, লাইব্রেরির একটা কোনায় বসে গুজগুজ করে লিখবো, হ্যাঁ, মানে 4টে বইয়ের ভিড়ে মাথা ডুবে থাকবে, একদম মানে যাকে বলে মানে একদম আইসোলেটেড অবজেক্টিভ একটা মানুষ কাজ করে যাচ্ছে। কখনো হয় না, রাইট? ইট ইজ আ ভেরি রিলেশনাল থিং। এটা প্রচন্ড একটা মানে ওয়েবের মধ্যে কাজ করে। সার্টেন থিংস দ্যাট কামস টু ইউ ইন আড্ডা দ্যাট ইউ নেভার রিয়ালাইজ যে আচ্ছা এটা আমার কাজের মধ্যে আছে। কোনো র্যান্ডাম লোক একটা সিগারেট খেতে খেতে, তোমার বন্ধু চা খেতে খেতেই বলতে পারে আচ্ছা তুই এটা ভাবছিস, হয়তো তুমি ভাবুন, রাইট? অ্যান্ড দেন ইট কামস টু ইউ। প্রবলেম হচ্ছে যে এই জিনিসগুলোকে দেন তুমি গোছাবে কোথায়? তুমি তো গোছাবে কোথাও একটা। এবার এই গোছানোটা জায়গা হচ্ছে তোমার লেখার জায়গা। আমি যখন লেখা বলছি আমি খুব জেনারিক লেখা বলছি, আমি পাবলিকেশনসে এখনো ঢুকছি না। আমি যখন একটা ওভারঅল লেখার কথা বলছি, এই লেখার প্রসেসের মধ্যে থেকে তোমার পাবলিকেশনস বেরিয়ে আসবে। তুমি এমনি পাবলিকেশনের জন্য আজকে মনে করলাম যে ও আজকে আমি সেজের একটা জার্নালের জন্য লিখবো, সেটা সম্ভব নয়, হয় না। there is a process to it, right? মানে একটা দিক থাকে যে আমি অলরেডি একটা কাজের মধ্যে আছি, then certain question do pop up in my head যে আচ্ছা এই দিকটা কি দেখা হয়েছে, then you start looking for যে এই দিকটা দেখা হয়েছে কিনা। এবার এই দিকের খোঁজটা কিন্তু তুমি কখনোই খুব কম সময়ে তোমার নিজের গতানুগতিক যে
ডিসিপ্লিনের লেখা সেখান থেকে পাবে না। তোমার ওই দিকটা তুমি একদমই একটা অন্য কোনো জায়গা থেকে হয়তো আলোর ঝলকানির মতো আসবে, তারপরে তুমি সেই আলোতে তোমার গতানুগতিক লিটারেচারকে দেখবে। ঠিক? আচ্ছা, এই জিনিসটা কি লিখেছেন ইরফান? কি লিখেছেন এই জিনিসটা? রমিলা কি লিখেছেন এই জিনিসটা? লেখেন। কেন লেখেননি? আচ্ছা, এই জায়গাটা কতটুকু বলেছেন, এইটুকু কি যথেষ্ট? Now this goes on as a process in the research. They are very integrated process, right? মানে আলাদা করে পাবলিকেশনের জন্য বসে লিখছো, এইটা পরে আসে। এবার তুমি ভাবলে তোমার হাতে একটা প্রশ্ন হয়তো এসছে, এবার এই প্রশ্নটাকে তোমাকে যখন লিখতে হবে তার অনেকগুলো বাধা থাকে। বাধাটা কিরকম থাকে? যে প্রত্যেকটা রিসার্চের যে মানে বিভিন্ন যে জার্নাল, তাদের একটা মোটামুটি অর্গানাইজ থিম থাকে, কোনো ইস্যুর কোনো থিম থাকে। রিসার্চ যখন পেপার প্রেজেন্টেশন হয় তাদের একটা বাধা ধরা থিম থাকে। সেখানে সবসময় তুমি চাইলেই যে আজকে আমি দেব, মানে ভাবলাম আর কালকে আমি পাবলিশ করে বা পেপার প্রেজেন্ট করে বেরিয়ে গেলাম, এটা হয় না। এবার আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা ফাঁকিবাজির গল্প বলি, বেসিক্যালি চালাকির গল্প। 2000 তখন বোধহয় 20 কোভিড সদ্য এসেছে, তখন কেমব্রিজে গ্লোবাল ইন্টেলেকচুয়াল হিস্ট্রির একটা অনলাইন সেমিনার অর্গানাইজ, কনফারেন্সের গ্র্যাজুয়েট কনফারেন্সের অর্গানাইজ করা হচ্ছে, বেশ খুব ভালো। এবার আমি কাজ করি আর্লি ইন্ডিয়ান হিস্ট্রি, এটা গ্লোবাল ইন্টেলেকচুয়াল হিস্ট্রি। এবার আমার বন্ধুরা সবাই মিলে, নেই কাজ তো খই ভাজ, কিছু একটা করি, চল দিবি প্যানেল দে। এবার কি প্যানেল দেব? আমি তখন বসে, সত্যি কথা বলতে, আমি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আমি ধর্মপাল উপন্যাসটা পড়ছিলাম বসে, একদম আমার কাজের জন্য আমি ধর্মপাল উপন্যাস পড়ছি। এবার এই ধর্মপাল উপন্যাসটা যখন আমি পড়ছি, আমার পড়তে পড়তে মনে হলো পালদের যে পড়ানোটা আমাকে হয়তো এর আগে পড়াতে হয়েছে, আমি সংস্কৃত কলেজে যখন পড়াতে যাই ছাত্রদের, সেখান থেকে অনেক জিনিস এখনো নেই, এমনকি রাখাল দাসের নিজের লেখাতেও নেই। আমি এইসব নিয়েই ভাবছি যে এখানে উনি একটা জিনিসকে কল্পনা করতে পারছেন না, যেটা একটা ইতিহাসের ছাত্র ভেবে থাকে, যে কি কি লিবার্টি উনি উপন্যাসে নিচ্ছেন, কি কি লিবার্টি নিচ্ছেন না। করতে করতে যখন এই গ্লোবাল ইন্টেলেকচুয়াল হিস্ট্রির কথাটা উঠে এলো, আমি চট করে ভাবলাম যে রাখাল দাসকে নিয়ে আমি একটা পেপার দিয়ে দেবো, রাখাল দাসের আইডিয়া অফ সোশ্যাল। হ্যাঁ, মানে আমার কাজের সাথে কোনো যোগ নেই, কিন্তু আমি কি করলাম যে আমি একটা জায়গাতে জাস্ট ফিডব্যাকের জন্য একটা লেখার চালাকিটা করলাম। এবার এইটার জন্য কিন্তু আমাকে চালাকিটা, আমি তো প্রথমে তো একটা অ্যাবস্ট্রাক্ট লেখার জন্য একটা বেসিক মিনিমাম যা পড়া, যে আমি এটা দেখতে চাই, যা আমাদের সিলেবাসে পড়ে থাকি, কলোনিয়াল লিটারেচার, পোস্ট কলোনিয়াল আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি ইত্যাদি নিয়ে যা থিওরি থাকে, এগুলো তো সব বলে দিলাম। বাট আই নিড টু সাবস্ট্যান্সিয়ালাইজ ইট, রাইট? মানে আমি যখন পেপার দেবো তখন আমাকে সাবস্ট্যান্সিয়ালাইজ করতে হবে। এবং আর একটা জিনিস যেটা খেয়াল রেখো, দে উইল গিভ ইউ ভেরি লেস টাইম, সো ইট ইজ লাইক 15 মিনিটস। তো তোমাকে একদম রেডি থাকতে হবে যে যখন তুমি পেপার দিচ্ছ, ইট হ্যাজ টু বি লাইক 3000 ওয়ার্ড ম্যাক্স, তাও তুমি যদি গড় গড় করে পড়ো, রাইট? সো ইউ ডু হ্যাভ টু হ্যাভ আ ক্ল্যারিটি, আমি 3000 ওয়ার্ডের মধ্যে কতটুকু লিখব। এবার এই লেখাটুকু তোমার জন্য একদমই একটা ছাঁচ। আমি এই লেখাতে সত্যি কথা বলতে তারপরে আর ফেরত যাই, আমি এই পেপারটা দিয়েছি, আমার নামে আছে, আই হ্যাভ নট গন ব্যাক টু ইট, বাট ইট ইজ স্টিল দেয়ার সামওয়্যার ইন মাই মাইন্ড, যে আমার যেখানে কোনো ছাপ ছিল না, আমি একটা উপন্যাস জাস্ট সেই স্বার্থে পড়ছিলাম। একটা লেখার জন্য পড়া তোমার একটা অর্গানাইজেশনের, যে লাকিদা কথাটি বললেন যে অর্গানাইজ করে, রাইট? তোমাকে একটা কোয়েশ্চেনকে কংক্রিটাইজ করে, এই জিনিসটা পাবলিকেশনের কিন্তু কাজ। এই জিনিসটা কিন্তু পড়তে শেখাটা ভীষণ জরুরি যখন তোমরা কাজ করছো। খুব সহজে দেখবে, যেমন প্রসিডিংস যে জায়গায় বেরোয়, ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস হোক বা সোশিওলজিক্যাল যে অ্যাসোসিয়েশনের যে কংগ্রেসেস হয়, এগুলোতে পেপার দেওয়ার সুবিধে, তুমি তোমার একটা কাজ নিয়ে গেলে, একটা লিমিটেড স্কোপে একটা আলোচনা করলে, বেরিয়ে এলে। কিন্তু যখন তুমি জার্নালে দিচ্ছ, তখন ইউ হ্যাভ টু গো থ্রু দেয়ার থিম অফ ইট, তারা কোন দিক থেকে ভাবছে, একটা সমস্যাকে নিয়ে তারা ভাবছে, তুমি তাতে রাজি হতেও পারো, নাও হতে পারো, ডাজ নট ম্যাটার। কিন্তু তুমি যদি রাজি নাও হও, তাহলে কোন শর্তে তুমি রাজি নও এবং তোমার আলোচনা কিভাবে সেই শর্তগুলোকে ভাঙছে, সেই জিনিসটাকে এমফাসাইজ করা কিন্তু ভীষণ জরুরি, ঠিক? কারণ তা না হলে তুমি ওই লেখাটাকে কখনোই ওই জার্নালের সাথে জাস্ট আরবিট্রারিলি ম্যাচ করাতে পারবে না। এবং দেন কামস দিস হোল ফ্রাস্ট্রেশন, যে তুমি পুরো জিনিসটাকে লিখলে
এবং সেই লেখাটা গেল, দিয়ে তারপরে তারা বললো যে লেখাটা কিছুদিন পরে বললো না, দিস ইজ নট সুইট, আমাদের জন্য নয়, সুইটেবল, রাইট? তো এইখানে একটা আমরা বলতে পারি মিনিমাম একটা অর্গানাইজেশনের দিক দেখতে পাই যে আমরা এইভাবে কাজ করি। বইয়ে লেখার ক্ষেত্রেও ব্যাপারটা খানিকটা একরকম। সত্যি কথা বলতে আমি এখনো আমার পিএইচডির যে কোর সাবজেক্ট সেটা নিয়ে আমি কিছুই লিখি। আমার এমফিলের জিনিস নিয়ে আমি লিখেছি একটা লেখা, কিন্তু সেটারও যে সেই বইয়ের সাথে খুব ডাইরেক্টলি কিছু রেলেভেন্স ছিল এমন নয়, কিন্তু সেই লেখাটা গেছে, যে সোর্স কি করে পড়তে হয় সেইভাবে আমি একটা সোর্স হিসেবে তুলে আমার এমফিলে যে সোর্স ছিল আমি সেইটাকে পড়েছি। তারপরে আমি যা কিছু লিখেছি সেটা মূলত এমফিল কেন্দ্রিক কিছুটা। আমার পিএইচডি নিয়ে আমি এখনো কিছু লিখি, সত্যি কথা বলতে খুব কংক্রিট কিছু বড় সাবস্টান্সিয়াল কিছু লিখিনি, আমার ইচ্ছে আছে আমি দেখছি, কারণ আমি সেই রকম কোনো প্রশ্নের জায়গাতে এখনো অ্যারাইভ করি। আমি লিখেছি আমার থিসিসের ডেটা একদমই ফুলফিল ডেতে আছে, কিন্তু এরকম পিএইচডি বারবার বের, এরকম পিএইচডি বারবার আসে যেখানে তোমার কাছে, আমি এপিগ্রাফি নিয়ে কাজ করি, এপিগ্রাফিক ডেটা আছে, তার একটা অ্যানালিসিস অলরেডি 3-4টে বড় স্কুলে করা আছে। তুমি যখনই ভাববে সেই মডেলের বাইরে তুমি আলাদা করে কিছু ভাবছো না, তুমি ওই মডেলের মধ্যেই ঘোরাফেরা করছো। কিছু জায়গায় বলছে এটা খাটে না, কিছু জায়গায় বলছে এটা খাটে, বাট ইউ ক্যান নট রিপিট দ্য সেম থিং, অ্যাটলিস্ট ফর মি। আমি সেই জিনিসটা পাচ্ছি। তো এবার আমাকে কি করতে হচ্ছে, আমি একটা দিকে ভাবছি যেখানে আমি আমার ডিসিপ্লিন ছেড়ে আমি বাইরের ডিসিপ্লিনে দেখছি আর কি কি আছে, আমি ওই জিনিসটাকে দেখার চেষ্টা করছি। আমি সোশিওলজি পড়ছি, অ্যানথ্রোপোলজি পড়ছি, আমি ইকোনমিক অ্যানথ্রোপোলজি পড়ছি কিছু ক্ষেত্রে। আমি দেখার চেষ্টা করছি আমার হাতে এমন কিছু ডেটা কি এখনো আছে যেটা একদিক থেকে আলো ফেললে হয়তো নতুন কিছু বেরিয়ে আসতে পারে। আমি একদমই আমি জানি না তোমরা হয়তো অনেকেই এর নাম জানো, মিশেল সেরেস বলে একজন ভদ্রলোক আছেন যার একটি প্যারাসাইট বলে বই আছে। আমি বসে বসে হঠাৎ করে মিশেল সেরেস পড়ছি, আমি হঠাৎ করে লেফেব্রের প্রোডাকশন অফ স্পেস প্রচন্ড মাথা খারাপ করা বই, কিন্তু আমি সেটা কিছুটা করে পড়ার চেষ্টা করছি এই কারণে, কারণ আমি একটা জিনিসকে একভাবে ভাবার চেষ্টা করছি যেটার সাধন, যে ভাবনাটার সাধন আমাকে আমার ডিসিপ্লিনের লেখা এখনো দিচ্ছে না। এবার আমি যেটা করব, যে মুহূর্তে আমি এটার একটা জায়গাতে পৌঁছে যাব যে হ্যাঁ আমি একটা বুঝতে পারছি যে এই ডেটাটা কিছু কিছু জায়গাতে এই জিনিসটা অ্যাপ্লাই করা যায়, আমি গোদা অ্যাপ্লিকেশনের কথা কিন্তু বলছি। তার জন্য তোমাকে সাংঘাতিক পরিমাণে রিফ্লেক্সিভ হতে হবে যে আমরা কতটা পরিমাণ ডেটা আমাকে সেই জিনিসটা সাপোর্ট করছে। ইতিহাসের ক্ষেত্রে এটা খুব সাংঘাতিক একটা দিক, যে আমরা এটা বলতে পারবো না যে এই জিনিসটা হবে বা এই জিনিসটা ডাইরেক্টলি অ্যাপ্লিকেবল নয়। এগুলো নিয়ে আমরা অল্প বিস্তর সবই পড়েছি, সবাই মনে করি যে ওয়েস্টার্ন কনসেপ্টকে কেমন করে এইভাবে চাপিয়ে দেওয়া যায় না, কিন্তু আমরা কেন ভাবছি বা কেন এইভাবে আমি হঠাৎ করে ভাবার চেষ্টা করছি, কারণ আমি যখন একটা স্পেসের কথা ভাবছি, আমার কাজ যদি আমি ধরে নিই গ্রাম্য সমাজই, কিন্তু সমাজটাকে যদি আমি একটা স্পেসের কথাই ভাবি, তাহলে এখনো অব্দি দেখছি যে সেটাকে কেউ খুব একটা হয়তো গুরুত্ব দেন। এবার এই যে দেননি গুরুত্বটা, এটা আমি বুঝলাম কখন, যখন আমি কোনো একটা ধারণা নিয়ে পড়া শুরু করলাম, রাইট? একটা বর্গের সমস্যা, সেই বর্গগুলোকে আর কোন কোন দিক থেকে ভাবা যায় ইত্যাদি। এইটা ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ইউর প্রসেস। কিন্তু রিসার্চ প্রপোজাল তৈরি হবে, আমরা কাজ করব, and then this proposal, these questions will evolve, keep on evolving, যেটা পিনাকিদা বলল, যে চলতে থাকবে, এটা শেষ নেই, কারণ আমরা প্রতিদিন নতুন কিছু না কিছু এনকাউন্টার করবো এবং নতুন কিছু না কিছু হবে। পাবলিকেশনের ক্ষেত্রে আরেকটা জিনিস ভীষণ জরুরি, সেটা হচ্ছে একটু হুড়ো, কারণ যে কথাটা বললেন যে নর্থ আমেরিকান কাউন্টার পার্ট থাকে, এমনকি আমার কাজেরও একটা এরকম নর্থ আমেরিকান, আমি ওনার কাউন্টার পার্ট বলা যেতে পারি। হ্যাঁ, কারণ উনি অলরেডি, আমি যখন একটা লেখা লিখছি এবং মাথায় আর একটা লেখার প্ল্যান ভেবে রেখেছি যে এইটা হয়তো আমি লিখবো, পরে দেখলাম যে সেই লেখার সাথে উনি ওনার কাছে ওটারই কাছাকাছি একটা লেখা অলরেডি লিখে দিয়েছে, আমরা এক বইয়ে ছাপাচ্ছি। আমি বললাম যে আচ্ছা, ওই আইডিয়াটা গেল। এবার আমাকে আবার ভাবতে হবে যে তাহলে আমি এই ডেটাটাকে যেভাবে উনি দেখছেন আর কি কি গ্যাপ আছে। সো ইউ আর অলওয়েজ লুকিং ফর দ্যাট গ্যাপ, যে কেউ নতুন কাজ হচ্ছে, নতুন কাজে গ্যাপ কোথায় আছে। গ্যাপ ন্যাচারালি আসবে না, কখনো কখনো লেখা পড়ে মনে হবে ইটস আ ফুল প্রুফ থিং, হয়ে গেছে কাজ, ডান অ্যান্ড ডাস্টেড, আমার আর কিচ্ছু বলার নেই। যে কারণে ডিসিপ্লিন থেকে ট্রাভার্স করে বাইরের বাগান গিয়ে দেখতে হবে যে কারা কি বলছে, কারা কি লিখছে। এবার আসি টেকনিক্যাল বিষয়।
টেকনিক্যাল বিষয়ের মধ্যে আমি দুটো জিনিস চট করে আলোচনা করি। এক হচ্ছে লেখা যখন তুমি গোছাবে, এই যে অ্যাবস্ট্রাক্টের যে রিসার্চ প্রপোজালের যে কথা বললাম, এই রিসার্চ প্রপোজালেরই আরেকটা খুব মিনিয়েচার ভার্সন হচ্ছে তোমার লেখার অ্যাবস্ট্রাক্ট। 300 ওয়ার্ড পাবে ম্যাক্সিমাম, টু শো যে তুমি কি বলতে চাও, এবং ইউ হ্যাভ টু আর্টিকুলেট ইট ইন দ্যাট ওয়ে। কখনো প্রশ্নকে খুব জটিল করো, কিন্তু প্রশ্নকে ক্রিটিক্যাল রাখো। মানে জটিল এবং ক্রিটিক্যালের মধ্যে পার্থক্য আছে। মানে জটিল করোনার মধ্যে আমি বলছি যে এটাও দেখতে চাই, ওটাও দেখতে চাই, এর সাথে এটা হলেও ভালো হয়, হ্যাঁ করো না, কিপ ইট সিম্পল, বাট কিপ ইট সামওয়্যার যে যেখানে এটার থেকে একটা রিফ্লেকশন সেই সোর্সের উপর পড়বে যে সোর্সটাকে এইভাবে আগে দেখা হয়। এইটা একটা অভ্যেসের ব্যাপার। এটা যতবার লিখবে ততবারে সেই জিনিসটা আসবে। বলা সহজ, সত্যি বলছি, পড়া একদম সহজ। আমরা মনে করি আমার লিখতে প্রচন্ড লেথার্জি আমি ফিল করি, আমি একদম লিখতে চাই, কিন্তু ওই তাতেও যেটা হয় যে যখন ডেডলাইন এসে পড়ে কাঁধের ওপর, লেখার ব্যাপারে আরেকটা জিনিস, সেটা হচ্ছে লোভী হতে শেখা। যখনই কেউ বলবে লিখবে, সঙ্গে সঙ্গে হ্যাঁ। এবার তুমি বলে তো দিলে হ্যাঁ, কিন্তু তারপরে তুমি লিখবে কখন? এবার এই যে লোভী, তোমার লোভ যে তোমাকে টেনে দিয়েছে, তুমি অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিলে, 300 ওয়ার্ডের অ্যাবস্ট্রাক্ট লিখতে কি এমন, লিখে দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দিলে হয়ে গেল। আজ থেকে পরের বছরের মাঝামাঝিতে কিন্তু লেখা জমা দিতে হবে। আনন্দে আছো, হ্যাঁ ভুলে গেছো, এবং দেন কামস দ্য ডেডলাইন, যে ভাই এবার তো দিতে হবে, আর 2 মাস পরে আছে। আমার সব লেখা এইভাবেই হয়েছে। কাঁধে জোয়াল যখন এসে পড়ে তখন মানুষের এক ধরনের লেখা বেরোয়। এইবার এইটার পরে থাকে আরেকটা বিড়ম্বনার জায়গা। ধরো তুমি একটা কিছু লিখে কংক্রিটলি নামিয়ে দিলে, যে একটা প্রশ্ন ধরলে, একটা প্রশ্ন, একটা সোর্স, কিছু ইত্যাদি। একটা জ্বালা থাকে, সেটা হচ্ছে পাবলিশার্সদের যারা এডিটর থাকেন তাদের। তারা কিন্তু তোমাকে এমন অনেক প্রশ্ন করে বিব্রত করবেন, এটা কি, কেন লিখেছো, এটা কি সিম্পল করে আরেকটু বলা যায়, এটার মানে কি এটা দাঁড়াচ্ছে না ওটা দাঁড়াচ্ছে। এবার ইউ হ্যাভ টু অলসো ডিল উইথ দিস। সো মানে বি ভেরি রেডি, যখন একটা লেখা সিলেক্ট হয়েছে তার মানে তোমার লেখা যে তুমি আর লেখাটাতে হাত দেবে না, এটা কিন্তু আর নয়। মানে এটা বারবার ফিরবে, ইট ক্যান মানে গেট ব্যাক টু ইউ টাইম এন্ড এগেইন। ঠিক কাজে আমি সাজেশন থাকবে, যখন লেখা শুরু করছো, আমি যদি ধরে নিই যে তোমরা এখানে প্রথম হয়তো কোথাও গিয়ে লিখবে, স্টার্ট উইথ ব্রিফ রাইটিং। আমি এগেন বলছি, কাজটা খুব কঠিন। কঠিন এই কারণে যে 3000 ওয়ার্ডের মধ্যে একটা সমস্যাকে নিয়ে বলা, তখন তোমার ইচ্ছে করবে, তুমি ভাববে আমার তো ভূমিকাতেই, লেখার ভূমিকাতেই 500 ওয়ার্ড বেরিয়ে যাচ্ছে। এই জিনিসটাকে যত কনসাইজ করতে থাকবে, যত তুমি ইকোনমিক হতে পারবে কিছু কিছু জায়গায়, যেখানে তোমাকে ইকোনমিক হতেই হবে, উপায় নেই, সেই জিনিসটা তোমাকে, ওই যেটা পিনাকিদা বলছিলেন, এক লাইনে সবাই খোঁজে, এক লাইনে বল, রাইট? দিস ইজ দ্য এক লাইনের লিখিত কাইন্ড অফ প্র্যাকটিস। যে আমি 3টে প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি, বাট আই উইল নট টেক মোর দ্যান লেটস সে 8000 ওয়ার্ডস। আমি 3টে প্রশ্ন নিয়ে আলোচনা করবো, সেখানে আমি সোর্সকে রিফ্লেক্সিভলি আলোচনা করব, আমি আমার প্রবলেমসগুলোকে আলোচনা করব, লিটারেচার রিভিউতে দেখাবো যে কেন এটা দেখা হয়নি, এটার ওয়ে আউট কি, এবং ফাইনালি আমার সোর্স আমাকে কি বলছে, এটাকে কোন থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখা যায় বা দেখা যায় না, ইত্যাদি। এবং কনক্লুশন, যে এখান থেকে আমরা দেখতে পারি এইভাবে এটাকে পরেও ভাবা যেতে পারে। এই জিনিসগুলোর একটা দিক আছে, এটা লেখার একটা দিক, রাইট? পাবলিকেশনসের দিক ইত্যাদি। আনচার্টেড টেরিটরি, যখন তোমরা নামবে, নিজেদের মতো করে তোমাদেরকে টিউন করতে হবে। যে একজন বছরে 5টা লেখাও লিখতে পারে, একজন 5 বছরে একটা লেখাও লিখতে পারে, কিন্তু এই জিনিসটা ইউ অলসো হ্যাভ টু বি স্যাটিসফাইড। এটা কিন্তু প্রেশারটা নিয়ম। পাবলিশ অর পেরিশের একটা গল্প চলে, এটা হয়তো কম্পিটিটিভ একাডেমিয়াতে সত্যিও, কিন্তু এটা জরুরি যদি তুমি রিসার্চকে কোথাও গিয়ে প্রজেক্ট করতে চাও, তোমার নিজের একটা নিশ তৈরি করার চেষ্টা করো। ইট ডাজ নট হ্যাভ টু বি যে সব সময় মানে সেটা খুব সাংঘাতিক
জায়গা পেতেই হবে, যে সবাই জানবে তোমার কাজ, সেটা নাই হতে পারে। বাট ইউ ট্রাই টু ক্রিয়েট ইউর ওন নিশ, যাতে তুমি পরে গিয়ে সেখানে রিফ্লেক্ট করে দেখতে পারো যে আচ্ছা আমি এই কথাগুলো বলেছি, এই কাজগুলো করেছি। এবার এর পেছনে ইতিহাসের ছাত্র হিসেবে একটা টেকনিক্যাল দিক আছে, সেটা হচ্ছে আর্কাইভ, যেটাতে আমরা মাস্টার্সের সময় যখন আমরা ঢুকি, আর্কাইভ নিয়ে এখন আর্কাইভাল টার্ন হয়ে গেছে, মানে এখন একটা পড়াশোনাই হয় যেটা আর্কাইভের কতটা ভালো কতটা খারাপ, অ্যালং দ্য গ্রেন এগেন্স্ট দ্য গ্রেন, আমি সেসবে যাচ্ছি না। কিন্তু আমি শুধু এইটুকু বলছি, আর্কাইভের কিছু মেকানিক্যাল দিক থাকে, রাইট, একদম টেকনিক্যাল। এবং আই উইশ যে আমার এক বন্ধু অশেষ সে এখানে থাকতো, কারণ সে আর্কাইভ চষে চষে তার বয়স পেরিয়ে গেছে, তার চুল পাকিয়ে ফেলেছে। কিন্তু আর্কাইভে মূলত তোমাদের হাতে যারা বেঙ্গলে আছো তাদের কাছে বেঙ্গল আর্কাইভ আছে, দিল্লিতে ন্যাশনাল আর্কাইভ আছে, NMML যেটা এখন নাম বদলে প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম না কিছু একটা হয়েছে, তারপরে তার সাথে আছে যেগুলো রাজ্য লেভেলে, বাকি বিহার আর্কাইভ রয়েছে, ইউপি আর্কাইভ রয়েছে। একটা জিনিস খেয়াল রেখো, যখন তোমরা রিসার্চের জায়গা নিয়ে যাবে, তোমাদের মনে উদ্যম থাকবে, বল থাকবে, ভালো লাগবে যে তোমরা কিছু একটা করবে, এই এনথুজিয়াজমটা থাকা খুব ভালো। কিন্তু মনে রাখো যে তারা একটা প্রতিষ্ঠান যারা নিজেদের মতো করে চলে, ঠিক, তারা পাত্তা দেয় না যে তুমি সোয়াস থেকে আসছো, না তুমি যাদবপুর থেকে আসছো, না তুমি প্রেসিডেন্সি থেকে আসছো, না তুমি সংস্কৃত কলেজ থেকে আসছো, দে ডোন্ট কেয়ার, রাইট? বি ভেরি জেনারাস টু দোজ পিপল বিকজ ইউ নিড টু ওয়ার্ক। এবং এটা একদিকে যেমন নিজের ফায়দা তোলার একটা জায়গার কথা, তেমন এটার একটা জরুরি কথা হচ্ছে যে এটা একটা রিসার্চ এথিক্সের জায়গা। দে হ্যাভ আ লট অফ থিংস টু ডু, তোমাকে তোমার ডকুমেন্ট 5 মিনিটের মধ্যে এনে দেওয়া ছাড়া। মোস্ট অফ দ্য আর্কাইভে তুমি যখন যাবে, তুমি সকালে রিকুইজিশন স্লিপ ভরলে সেটা বিকেলেও আসতে পারে, পরের দিনও আসতে পারে, বিকজ দে হ্যাভ পাইলস অফ ফাইলস টু মুভ। বি পেশেন্ট। ঠিক, মূলত যেটা হবে, প্রথম তোমাদেরকে যখনই তোমাদের সুপারভাইজার অ্যালার্ট হবে, তোমরা পিএইচডিতে ধরো ঢুকে গেছো বা ইত্যাদি, বা কারো কাছ থেকে তুমি কাজ করছো, তোমাকে আর্কাইভে যেতে হবে, টিচারের কাছ থেকে টেক আ বোনাফাইড, গেট আ ফটো, গেট আ আইডেন্টিটি প্রুফ, মাল্টিপল কালার কপি করিয়ে এবার ঘোরো প্রত্যেক জায়গাতে। তুমি যদি অনেক জায়গাতে জেরক্স দাও বোনাফাইড সার্টিফিকেটের, দে উইল নট টেক ইট, বিকজ দে উইল সে যে অরিজিনাল ছাড়া নেব না, এটা কি দিচ্ছ না দিচ্ছ ইত্যাদি। 10টা থেকে 5টা আর্কাইভের টাইম হয়। ইউ রিয়েলি হ্যাভ টু ওয়ার্ক দেয়ার হার্ড। কারণ অনেক সময় এটা হতে পারে যে তুমি একটা ফাইল আনালে একই ফাইল অনেকের দরকার হতে পারে। সো ইফ ইউ আর জাস্ট টেকিং ইউর টাইম টু রিড দেম, somebody is losing their time to do their own work as well. সেটা তোমার ক্ষেত্রেও হতে পারে যে একজন নিয়ে কেউ বসে আছে, তুমি পাচ্ছ না, কিন্তু তোমার এটা দরকার, রাইট? এই ইনস্টিটিউশনে কখনো গিয়ে ইনঅ্যাটেন্টিভ হয়েও না যে আচ্ছা ওনারা কিছু একটা ইনফরমেশন তোমাকে দিচ্ছেন, এইটা, কারণ ওনাদের একটা প্রসিডিওর থাকে, কাজে ওইখানে প্রচন্ড অ্যাটেন্টিভলি শুনে নাও, দরকার হলে নোট নিয়ে নাও।